ক্লে তখন মেরির রিহ্যাব সেন্টারে যায় এবং একটি অজুহাতে তার সাথে দেখা করে। মেরি পরে স্বীকার করে যে থমাসের প্রতি তার দুর্বলতা ছিল এবং একদিন তাকে মাতাল করে নিজের ইচ্ছা চাপিয়ে দেয়। এতে থমাস মানসিকভাবে ভেঙে পড়ে এবং মেরি এখন ফ্যারাডেকে একই পরিণতির হাত থেকে বাঁচাতে বলে। এদিকে ফ্যারাডে, হ্যাচ ও জাস্টিন এডির বাসায় আসে। এডি ও ক্লাইভ তাদের সন্দেহ চোখে দেখে। ফ্যারাডে থমাসের সঙ্গীত শুনতে চায়। ক্লাইভ সিগারেট ধরলে তার ধোঁয়া ফ্যারাডের মুখে লাগে এবং সে দুর্বল হয়ে পড়ে। ফ্যারাডে অনুভব করে ক্লাইভের পকেটে একটি ডিভাইস আছে এবং সেটি বের করে চালু করে। এটি ছিল থমাসের স্ত্রীকে পাঠানো বিদায়ী বার্তা। ফ্যারাডে বার্তাটি অনুবাদ করে কান্নায় ভেঙে পড়ে। হাতিরা পাগল হয়ে জানালা ভেঙে ফেলে। ফ্যারাডে ডিভাইসটি ছুঁড়ে জানালা ভেঙে দেয়। জাস্টিন এসে ফ্যারাডেকে শান্ত করে এবং তাকে বলে এটি সহানুভূতি যা মানুষ অনুভব করে। সে ফ্যারাডেকে সাহায্য করার প্রতিশ্রুতি দেয়। পরে এডি ও হ্যাচের মধ্যে তর্ক হয় এবং এডি বুঝতে পারে হ্যাচ শুধু থমাসের দশম আবিষ্কার চায়। ক্লে তখন একটি পরিচয় গোপন করে আলোচনা যুক্ত হয় এবং এডিকে জানায় থমাসকে সিআইয়ের ভয় দেখে সরিয়ে দিতে এবং এডির বাবাকে ব্যবহার করে অরিজিন চালাতে। এখন এডি যদি সিআইয়ের সঙ্গে সম্পর্ক রাখতে চায় তবে হ্যাচের প্রস্তাব গ্রহণ করতে হবে। আলোচনার সময় এডি জাস্টিনের অতীত নিয়ে আক্রমণ করে। সে জানায় জাস্টিনের স্বামী মারা যায় কারণ সে সুরক্ষা অনুমোদনের আগে একটি ফিউশন পরীক্ষা চালায়। যদিও সে সফল হয়েছিল কিন্তু পুরো প্রজেক্টটি বন্ধ করে দেওয়া হয়। এডি জাস্টিনকে নিয়ে কাজ করতে অস্বীকার করে কিন্তু ফ্যারাডে ঘোষণা করে যে জাস্টিন ছাড়া সে কাজ করবে না। ফলে কোম্পানিকে বাধ্য হয়ে পুরো দলকে নিতে হয়। একটি ফ্ল্যাশব্যাকে দেখা যায় ফ্যারাডে তার পরিবারের সঙ্গে বিদায় নিচ্ছে এবং পৃথিবীতে আসার জন্য যন্ত্রটি নিচ্ছে। বর্তমানে জাস্টিন ঘোষণা করে সে 3 দিনের জন্য পরিবারের কাছে যাচ্ছে। ফ্যারাডে আপত্তি জানালেও সে চলে যায়। এরপর ফ্যারাডে ও হ্যাচ গবেষণা কেন্দ্রে যায় যেখানে একটি বিশেষ দল অপেক্ষা করছে। ফ্যারাডে সোজা চলে যায় একটি পুরনো ভবনে যেখানে থমাস কাজ করত। সেখানে একটি যন্ত্র উঠে আসে যেখানে থমাসের সমস্ত ডিজাইন লুকানো ছিল। ফ্যারাডে সঙ্গে সঙ্গে দলকে কাজে লাগিয়ে দেয় এবং এমনকি মাটিতে বিশাল গর্ত করতে ডাইনামাইটও চায়। একটি গোপন ঘরে ক্লে ও লিসা ফ্যারাডে এবং তার দলের উপর নজরদারি করছে। কিছুক্ষণের মধ্যে কর্মীরা ফ্যারাডের উপর বিরক্ত হয়ে ওঠে কারণ সে তাদের এতটাই উৎপাদনশীল হতে বাধ্য করে যে টয়লেট ব্যবহারের সময়ও নির্ধারণ করে দেয় এবং চায় তারা ল্যাবে ঘুমাক। সৌভাগ্যক্রমে হ্যাচ তাকে বোঝায় যে মানুষকে দিয়ে সঠিকভাবে কাজ করাতে হলে বিশ্রাম দরকার। এরপর প্রথম আউটার শিল্ড তৈরি হয় এবং ফ্যারাডে যখন তার আলো জ্বালায় তখন এর ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড লিসার সমস্ত নজরদারি যন্ত্রপাতি বন্ধ করে দেয়। দলটি যখন দিনের শেষে চলে যায় ফ্যারাডে হ্যাচকে জানায় যে থমাসের ডিজাইনের কিছু অংশ সে বুঝতে পারছে না এবং সময়মতো কাজ শেষ না হওয়ার আশঙ্কা করছে। পরে যখন ফ্যারাডে পানি সংগ্রহ করছিল তখন ওয়াট নামে এক নারী আসে যিনি একসময় থমাসের সঙ্গে কাজ করতেন। ওয়াট ব্যাখ্যা করেন থমাসের চিন্তা কেউই পুরোপুরি বোঝেনি, তবে যদি কেউ তা করতে পারে সে হলো ফ্যারাডে। এদিকে জাস্টিন তার পরিবারকে লন্ডনে এনে স্থায়ী করে। জোসা মলিকে নিয়ে হাঁটতে বের হলে হঠাৎ কিছু টের পেয়ে মেয়েটিকে সরিয়ে দেয় যেখানে সঙ্গে সঙ্গে দুটি গাড়ি ধাক্কা খায়। এদিকে হ্যাচ একটি অনলাইন সাক্ষাৎকারে অংশ নিচ্ছিল যখন হঠাৎ স্ক্রিনে বারবার স্ট্যাটিক দেখা যায়। সে এডির কাছে যায় এবং তার অফিসে আড়ি পাতা হচ্ছে বলে অভিযোগ করে। তখন ক্লে সত্য প্রকাশ করে যে সে সিআইএর এজেন্ট এবং থমাস ও ফ্যারাডে আসলে ভিন গ্রহবাসী। সিআইএ চায় যতক্ষণ পর্যন্ত না প্রমাণ পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত তারা কাজ চালিয়ে যাক। ক্লে হ্যাচকে কাউকে কিছু না বলার নির্দেশ দেয়, এমনকি জাস্টিনকেও না। ঘরে ফেরার পর ফ্যারাডে দেখে মলি নিয়ম না মেনে খেলনা দিয়ে খেলছে। সে বলে মেয়েটা ব্যর্থ হবে। এতে মলি কাঁদতে থাকে এবং রেগে গিয়ে জাস্টিন তাকে বাসা থেকে বের করে দেয়। এরপর জোসায়া তার পুরনো গবেষণা জাস্টিনের হাতে তুলে দেয় এবং আবার কাজে ফিরতে উৎসাহ দেয়। ঘোরাফেরা করতে করতে ফ্যারাডে ওয়ার্ডের কাছে যায় যে স্বীকার করে থমাস একদিন বলেছিল সে একজন এলিয়েন। ওয়ার্ড তাকে একটি বারে নিয়ে গিয়ে বলে বছর কয়েক আগে অ্যান্থিয়া আর পৃথিবী মহাকাশের সংঘর্ষে জড়ায় এবং উভয় গ্রহ একে অপরের কিছু অংশ শোষণ করে নেয়। অ্যান্থিয়ার কিছু মানুষ নতুন এক জাতিতে রূপ নেয় যারা তাদের মানবিক দিক মুক্ত করে দেয়। ফ্যারাডে যদি থমাসের ডিজাইন বুঝতে চায় তাকে আরও মানবিক হতে হবে। তারপর তারা ল্যাবে যায় এবং হঠাৎ দরজার থেকে কালো ধোঁয়া বের হয়। এটা ফ্যারাডের মদ্যপ অবস্থায় সৃষ্ট এক বিভ্রম ছিল। ওয়াট তাকে মানবিক আবেগ শেখাতে চায় এবং ইচ্ছে করে সবকিছু ধ্বংস করে। এতে ফ্যারাডে রেগে যায় এবং ওয়াটকে মেশিনের দিকে ছুঁড়ে মারে। ওয়াট হেসেই যায়, আবার ভাঙচুর করে। ফ্যারাডের রাগে পাগলপ্রায় হয়ে ওয়াটকে মাটিতে ফেলে মারতে যায় কিন্তু নিজের প্রতিবিম্ব দেখে বুঝতে পারে সবটাই ছিল বিভ্রম। সে আসলে মদ্যপ অবস্থায় ছিল। গ্রহত্যাগের স্মৃতি মনে পড়ে এবং তখনই সে থমাসের সমীকরণটি পুরোপুরি বুঝে ফেলে। পরদিন সকালে ফ্যারাডে জাস্টিনের কাছে গিয়ে বড় খবরটি জানায়। জবাবে জাস্টিন জানায় তার গবেষণায় হতে পারে যন্ত্রটির জন্য প্রয়োজনীয় জ্বালানি। এরপর ফ্যারাডে মলির কাছে ক্ষমা চায় এবং শেখে যে সবকিছু আগে থেকে পরিকল্পনা করে না বানালেও চলে। কয়েক সপ্তাহ পর ফ্যারাডে ল্যাবে ফিরে এসে তার পরিবারের জন্য একটি বার্তা রেকর্ড করে যেখানে সে বলে মানব আবেগের বিষয় তাকে কতটা অভিভূত করেছে। সে বহু পরীক্ষা চালিয়েছে যেন মানুষের মতো ভাবতে পারে। সে মুগ্ধ যে মানুষদের পছন্দের স্বাধীনতা আছে, যেখানে তার গ্রহে কেউ জন্মের পর যেই ভূমিকা পায় সারা জীবন সেটিই পালন করে। সে ছোট ছোট মানবিক আচরণ যেমন রাতের খাবার, প্রার্থনা, এমনকি হাজার রকমের কফির ব্যাপারে মুগ্ধ। সে মানুষের আনন্দ উপভোগ করে এবং ইচ্ছা করে তার পরিবারের সঙ্গেও তা ভাগ করে নিতে, যদিও এর মূল্য দিতে হয় ভয়, লজ্জা ও শোকের মতো অনুভূতির মাধ্যমে। ফ্যারাডে এখন জোসায়ের আচরণ নিয়েও চিন্তিত, যে মাঝে মাঝে হঠাৎ করে অদ্ভুতভাবে নাচ শুরু করে। জাস্টিন তার পুরনো গবেষণা নিয়ে দলের সঙ্গে আবার কাজ শুরু করে এবং যখন সবাই আশা হারিয়ে ফেলে তখন তাদেরকে উজ্জীবিত করে রাখে। এদিকে ফিঞ্চ লন্ডনে আসে এবং ক্লেকে জানায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে সরাতে চায় কারণ কোনো ফলাফল আসেনি। তবে ক্লে বোঝায় যে ফ্যারাডে প্রায় কাজ শেষ করে ফেলেছে এবং এক সপ্তাহ সময় পায়। পরে সে লিসার সঙ্গে দেখা করে যে আবিষ্কার করেছে ঝড়টি আসলে কৃত্রিমভাবে তৈরি এবং তার সংকেত এসেছে দক্ষিণ পূর্ব এশিয়া
মালয়েশিয়া থেকে। সে ফ্যারাডের প্রাইভেট ফ্লাইটের ফ্লাইট অ্যাটেন্ডেন্টকেও খুঁজে পায়। এরপর ক্লে চলে গেলে লিসা ফোনে জানায় একটি সমস্যা দেখা দিয়েছে। এদিকে এডি হ্যাচের সঙ্গে দেখা করে বলে সে চায় অরিজিন কোম্পানিকে এক তেল ধনকুবের থনের কাছে বিক্রি করতে, কারণ একমাত্র থনই সিআইএ থেকে তাদের রক্ষা করতে পারবে। পরে জোসা যখন মলেকে স্কুলে নিয়ে যাচ্ছিল তখন হঠাৎ সে এক সঙ্গীত দোকানে ঢুকে গিটার বাজাতে শুরু করে, যদিও সে বাজাতে জানে না। তার একটি তার ছিঁড়ে গেলে সে অজ্ঞান হয়ে পড়ে। হাসপাতালের চিকিৎসকরা জাস্টিনকে জানায় জোসার একটি ছোট স্ট্রোক হয়েছিল, তবে সে এখন ঠিক আছে, বরং সে এতটাই সুস্থ যে ডাক্তাররা তাকে গবেষণার জন্য রাখতে চায়। কিন্তু জাস্টিন তা মানে না। ল্যাবে ফ্যারাডে রেগে যন্ত্রপাতি ভাঙচুর করতে থাকে, কারণ তারা এখনও মেশিনটি সম্পূর্ণ করতে পারেনি। ঠিক তখনই জাস্টিন এসে পুরো দলকে বের করে দেয় এবং কারণ জানতে চায়। ফ্যারাডে স্বীকার করে সে তার ডিএনএ জোসায়ের সঙ্গে ভাগ করে নিয়েছে এবং এখন তা জোসায়ের জিনে পরিবর্তন আনছে, কিন্তু ফল কি হবে সে জানে না। হ্যাচ তাদের কথোপকথন শুনে জানায় সে এমন একজন ডাক্তারের খোঁজ জানে যাকে বিশ্বাস করা যায়। এরপর সে তার প্রাক্তন প্রেমিক টেডির কাছে গিয়ে ক্ষমা চায় এবং জোসায়ের রিপোর্ট তার হাতে তুলে দেয়। টেডি হতবাক হয়ে দেখে যে জোসায়ের শরীরে অসুস্থতার কোনো চিহ্ন নেই এবং সে সাহায্য করতে রাজি হয়। এদিকে পার্কে ক্লে ফ্যারাডের ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে খুঁজে বের করে। সে নিজের সিআইএ ব্যাজ দেখে ভয়ঙ্কর হুমকি দিয়ে মেয়েটিকে কথা বলাতে বাধ্য করে। মেয়েটি জানায় ফ্যারাডে জিজ্ঞেস করেছিল কেবিনে প্রেশার ছিল কিনা এবং সেটি তার ত্বকের উপর কী প্রভাব ফেলেছিল। এই তথ্য ব্যবহার করে ক্লে থমাসকে খুঁজে বের করার একটা এলাকা সংকুচিত করতে পারে। অন্যদিকে বাড়িতে জোসা ফ্যারাডের হতাশা অনুভব করে এবং হাঁটতে বের হয়। সে এক ব্রিজের নিচে একটা বল তার বাসা খুঁজে পায় এবং প্রায় একটা গাড়ি দুর্ঘটনা ঘটিয়ে ফেলে। জাস্টিনকে তাৎক্ষণিকভাবে খবর দেওয়া হয় এবং সে বাড়ি ফিরে দেখে জোসা দেয়ালে জটিল গণিত লিখে চলেছে আর নিজে নিজে বিড়বিড় করছে। টেডি এসে জোসার শরীর পরীক্ষা করে জানায় তার শরীর সম্পূর্ণ সুস্থ, সমস্যা মানসিক। কিছুক্ষণ পর ফ্যারাডে এসে জোসার লেখা কাগজগুলো নিতে চায়, কিন্তু এটা জোসা আক্রমণাত্মক হয়ে পড়ে। জাস্টিন রেগে গিয়ে ফ্যারাডেকে বাড়ি থেকে বের করে দেয় এবং বলে তার জন্যই বাবার এই পরিবর্তন ঘটেছে। পরে ফ্যারাডে দ্য লিটল প্রিন্স পড়ে এবং বুঝতে পারে সবকিছু আসলে দৃষ্টিভঙ্গির ভুল ছিল। সে এবং জোসা মেশিনের প্রতি ভিন্নভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে। সে ছুটে বাড়িতে ফিরে এসে ব্যাখ্যা করে জোসা জাস্টিনের সমীকরণকে মৌমাছিদের মতো শব্দ তরঙ্গের আকারে অনুবাদ করেছে এবং তা দিয়ে একটি সুর তৈরি করেছে। তারা এতদিন ভেবেছিল থমাসের কাজ বোঝার জন্য একটা সুপার কম্পিউটার লাগবে, কিন্তু আসলে সেই সুপার কম্পিউটার হলো জ্যাজ সঙ্গীত। জোসাকে ল্যাবে নিয়ে যাওয়া হয় এবং তাকে একটি পিয়ানো দেওয়া হয়। সে বাজানো শুরু করলে মেশিন কাজ করতে থাকে। হঠাৎ সঠিক ফ্রিকোয়েন্সি হারিয়ে যাওয়ার উপক্রম হলে ফ্যারাডে তার সঙ্গে যোগ দেয় এবং টেম্পো ঠিক করে দিয়ে মেশিন চালু করে দিতে সফল হয়। এরপর আশেপাশে সব ভবন আলোতে ঝলমল করে ওঠে। সন্ধ্যায় লিসা টেডিকে খুঁজে বের করে এবং তার হাত ধরে জোসার মেডিকেল রিপোর্ট চুরি করে নেয়। এরপর ক্লেকে জানায় জোসার চিকিৎসার প্রয়োজন অনুযায়ী সে থমাসের অবস্থান সংকুচিত করে কম্বোডিয়ার গভীর জঙ্গলে এক সিমেন্টের বাংকারে পৌঁছেছে। পরে ক্লে হ্যাচের সামনে হাজির হয়ে বলে তার কাছে প্রমাণ আছে যে বছর আগে হ্যাচ ওই পেটেন্ট চুরি করতে চেয়েছিল এবং সেটা ব্ল্যাকমেল করতে ব্যবহার করতে পারে। পরদিন ক্লে ফিঞ্চকে আপডেট দেয়, কিন্তু ফিঞ্চ তাকে কম্বোডিয়া যেতে নিষেধ করে কারণ তার কাছে যথেষ্ট প্রমাণ নেই। কিন্তু ক্লে লিসাকে বলে সে অনুমতি পেয়েছে এবং তারা একটা দল পাঠায়। সেনারা বাংকারে প্রবেশ করে দেখে জায়গাটা খালি, শুধু কিছু গাছগাছালি আছে। হঠাৎ তারা অদ্ভুত চিৎকার শুনে দেখে গাছগুলো জীবিত হয়ে উঠেছে এবং বিষাক্ত ধুলো ছড়াতে শুরু করে যা তাদের মাথা ফাটিয়ে মেরে ফেলে। আতঙ্কিত সেনারা গুলি ছড়ে যা একটি ছোট বিস্ফোরণের সৃষ্টি করে। লিসা দেখে বাংকার থেকে বিদ্যুৎ লাইন বের হয়েছে এবং তা অনুসরণ করতে শুরু করে। এদিকে হ্যাচ ও এডি একটি তেল কোম্পানির সঙ্গে অরিজিন কোম্পানির জন্য ডিল করতে যায়, কারণ এখন তেল অপ্রয়োজনীয় হয়ে পড়বে, এটাই তাদের যুক্তি। বাড়িতে জোসা জানায় তার পুরনো স্মৃতি ফিরছে কিন্তু অনুভূতিগুলো ভুলে যাচ্ছে। সে ল্যাবে ফিরে গিয়ে সাহায্য করতে চায়। সে এটাও লক্ষ্য করে তার আঙ্গুলের ছাপ ও উচ্চারণ ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। এটা স্পষ্ট সে এক নতুন ধরনের অ্যান্থিওনে পরিণত হচ্ছে। পরে জাস্টিন ও হ্যাচের মিটিং হয় এডি ও তার টিমের সঙ্গে, যারা এখনো মেশিন চালু করতে রাজি নয়। জাস্টিন ক্লেকে কিছু প্রশ্ন করে এবং সন্দেহ হয় সে বিজ্ঞানী নয়। তখনই এডি মিটিং বাতিল করে। ক্লে একটি ফোন কল পায় ফিঞ্চের কাছ থেকে, যে তাকে বকুনি দেয় কারণ সে বিদেশি সরকারের সঙ্গে সমস্যা তৈরি করেছে এবং এখন সিআইএ কমিটি তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে, তাই সে ওয়াশিংটনে ফিরতে বাধ্য। জাস্টিন তৎক্ষণাৎ ফ্যারাডেকে সতর্ক করতে ছুটে যায় এবং তার বাবাকে নিয়ে চলে যায়। ফ্যারাডে লিসার ক্যামেরা বন্ধ করে থমাসের সঙ্গে যোগাযোগ করে। থমাস রেগে থাকে কারণ সিআইএ তার বাংকার খুঁজে পেয়েছে। ফ্যারাডে পাল্টা চিৎকার করে বলে থমাস ভালো নির্দেশনা দিয়ে গেলে এমন হতো না। থমাস খুশি হয় যে ফ্যারাডে আবেগ শিখেছে এবং বলে এবার তার উচিত মিথ্যা বলা শেখা। সে বলে লুকিয়ে থেকে সে ভুল করেছে এবং ফ্যারাডেকে বলে সে যেন একটি কিংবদন্তি হয়ে ওঠে, কারণ কিংবদন্তিকে হত্যা করা যায় না। সংযোগ শেষ হলে ফ্যারাডে দেখে লিসা ল্যাবে এসেছে এবং সে নিজেকে নিরাপত্তা কর্মী বলে পরিচয় দেয়।